নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প চুনরিকে নিচে। আজকের গল্প সত্য ঘটনা অবলম্বনে লিখিত। গল্পটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন আঙ্গিকের একটি গল্প, অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো চুনরিকে নিচে। আজকের গল্প সত্য ঘটনা অবলম্বনে লিখিত, অবশ্যই সম্পূর্ণ ভিন্নধর্মী প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। चली के पीछे क्या है, चली के पीछे। अरे পরের লাইনটা জানো কি? আরে ওই তো, চুনরি কে নিচে क्या है, চুনরি কে নিচে। ভয় পাচ্ছ কেন? আরে একটু রঙই তো লাগাবো নাকি? কাঁদে না কাঁদে না। পায়ে আর কোমরের কাছে বিরাট বড় একটা ডান্ডার বাড়ি খেয়ে ছিটকে পড়ল বিক্রম। সারা মুখে রং মেখে কালো ভূত হয়েছে সে। শুয়ে থাকা মেয়েটিকে এক টানে দাঁড় করিয়ে দেয় সোহম। তারপরে তন্ময়ের দিকে তাকিয়ে বলে, এই তোদের জন্য গত বছর সুনয়না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তোদের জন্য। দেখ শোভন, তোর ভালো লাগে না বলে কি আমাদেরও ভালো লাগবে না? ভালো লাগা দেখাচ্ছি তোদের ভালো লাগা, দাঁড়া। বলে হাতে লাঠিটা তুলে তন্ময়ের দিকে তেড়ে যায় শোভন। চায়ে চুমুক দেবার পর থেকেই লক্ষ্য করছি, মনকে সামলাতে না পেরে শেষ পর্যন্ত পচা কাকাকে জিজ্ঞাসা করেই ফেললাম, কাকা, এই মেয়ে মানুষটা কে গো? কখন থেকে দেখছি তোমার দোকানে চায়ের কাপ ধুয়েই যাচ্ছে, মুখটা ঢাকা কেন? হো ও হো হো করে হেসে উঠলেন পচা কাকা। আমি জন্মের পর থেকে মোড়ের দোকানের সামনে এই চায়ের দোকানটাকে দেখে আসছি। একেবারেই ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে, কিন্তু কেক, বিস্কুট, পাউরুটি এসবের রমরমা আছে বিস্তর। ভোর থেকে শুরু হয় চায়ের খরিদ্দারের আনাগোনা। যেহেতু রাস্তার একেবারেই ধারে, তাই পাউরুটি, ঘুগনি, সর পাউরুটি, জ্যাম পাউরুটি এইসবও বিক্রি হয়। তবে এখন তো সকাল না, বেলা গড়িয়ে 11:30টায় ঠেকেছে। আমার বাবু সকাল হয় এখন, রাত জেগে পড়াশোনা করি। চাকরির জন্য চেষ্টা চালিয়েই চলেছি। বন্ধুদের কথা আর কি বলবো, তারা সব এক একজন বিরাট বিরাট মানুষ হয়েছে। আমার খুব কাছের পরিচিত এক বান্ধবী, সে তো পিএইচডি কমপ্লিট করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পর্যন্ত করাচ্ছে। আর একজন এমফিল করছে, বেসরকারি ডিপার্টমেন্টে অনেকে ঢুকে গেছে। আর একজন তো স্কুলে চাকরি করে, মাস্টার, রিসেন্টলি চাকরি পেয়েছে। প্রথম সবার সাথে বন্ধুত্ব থাকলেও এখন সবটাই কেমন যেন ছাড়া ছাড়া। আমারও মিশতে কারোর সাথে খুব একটা ভালো লাগে না। রাস্তায় বেরোলেই এমন একটা ভয়ে ভয়ে থাকি যে
এই বুঝি কোনো চেনা পরিচিত মুখের সঙ্গে চোখে চোখ পড়ে গেল। আর তখনই তো সে পাল্টা আমাকে জিজ্ঞেস করবে, আরে কি ব্যাপার শোভন, তা আজকাল কি করছিস? কি করব, ওই কি করছি প্রশ্নটা এড়ানোর জন্যই মানুষকে দেখেও না দেখার ভান করে সরে আসা আমি শোভন মাইতি। চায়ের দোকানে বসে চা খেতে খেতেই হঠাৎ করে ওই কাপ ধোয়া মেয়েটার দিকে চোখ পড়ল। এক হাত ঘোমটা মুখের সামনে টেনে কাপ ধুয়েই চলেছে। কাকার দোকানে লোকের অভাব হয় না। মিনিটে মিনিটে প্রায় কয়েকশো কাপ জমে যায়। কেউ ভাঁড়ে খায়, কেউ আবার প্লাস্টিকের কাপে খায়। দোকানটাকে মোটামুটি পরিষ্কার রাখার দায়িত্ব মেয়েটির ঘাড়ে। কাকা তখন জ্যাম পাউরুটি শেখছিলেন। একটা খরিদ্দার এসছে, দেবেন তাই। ও দাদা হলো? আরে এই তো হয়েছে। সেই লোকটির হাতে তার খাবার ধরিয়ে কাকা আমার দিকে ফিরে বলল, ওর নাম বংশী। বংশী মেয়েদের নাম? হ্যাঁ, এইখানকার মেয়ে না, ঝাড়গ্রামে থাকে। এইখানে কি করে তুমি জোটালে ওকে? আর কি বলবো, রাস্তায় রাস্তায় কাজের জন্য ঘুরে বেড়াচ্ছিল। এই তো দিন সাথে আগের কথা, দোকান বন্ধ করতে যাব, অমন সময় দেখি একটা মেয়ে ঝুপড়ি মতো একটা ব্যাগ নিয়ে ওই আমার ঝুপড়ির পাশেই বসে। বললাম, এই পুঁটুলি নিয়ে কি করছিস সেখানে? কাঁদতে কাঁদতে আমার পা জড়িয়ে ধরল। তোরা তো জানিস আমার মনে বড্ড বেশি মায়া। সন্তানাদি হয়নি, তাই সবার মধ্যেই যেন নিজের না হওয়া সন্তানকে খোঁজার চেষ্টা করি। বউ তো উঠোন থেকে বেরিয়ে মেয়েটিকে একেবারে সাদরে ঘরে ঢুকিয়ে নিল। বলল, কি নাম তোমার? মেয়েটি তখনও মুখটা ঢাকাই ছিল। বুঝলি শোভন, তা আমার স্ত্রী অনেক অনুরোধ করেছে ওকে ঘোমটা খোলার জন্য, কিন্তু ও কিছুতেই ঘোমটা খোলে না। বলে, আমার মুখ দেখলে আপনি ভয় পেয়ে যাবেন মাইজি। কেন ভয় পাবো কেন? ছোটবেলায় পড়ালেখার প্রতি আমার কোনো ইচ্ছেই ছিল না। বাবা জোর করে পড়তে বসাতো, আমি পড়তে চাইতাম না। একদিন রাগ করে বাবা আমার মুখটাকে হ্যারিকেনের কাছে। সে কি, তোর বাপ না অসুর? এইটুকু কথা বলেছিল আমার বউ। তারপর থেকেই মেয়েটা আমার বউয়ের হাতাহাতি কাজকর্ম করে, আর সকাল হতেই দোকানে এসে হাজির হয়। আমি কত বারণ করেছি, আমায় বলে, না বাবুজি আমি কাজ করবে, আর আমি কাজ করে দোকান পরিষ্কার করে দেবে, তবে আরো খরিদ্দার বাড়বে, লক্ষ্মীজি আসবে। পয় পরিষ্কার জায়গা না থাকলে মা লক্ষ্মী থরেই আসবে। তবে একটা কথা সত্যি রে শোভন, এই মেয়েটি আসার পর উন্নতি আমার সত্যিই হয়েছে। আমি কেমন যেন বিভোর দৃষ্টিতে তাকিয়েছিলাম। বারবার মনে হচ্ছে একটা ঝোড়ো দমকা হাওয়া উড়ে আসুক আর মেয়েটির মুখের ওই ঢেকে রাখা বন্ধনটা সরিয়ে দিক। হয়তো আড়ালে লুকিয়ে আছে এমন কোনো সৌন্দর্য যা আমি দেখতে চাই। হঠাৎই কান ফাটা চিৎকারে আমার সম্বিতটা ফিরল। না হলে যদি ওই চিৎকারটা না হতো, তবে আমার চারিদিকের জগৎটা বোধহয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শুধুমাত্র আমি আর এই মেয়েটি রঙিন হয়ে থাকতাম। চায়ের দোকানের বদলে হয়তো এটা থাক, আর ভাবতে পারলাম না। এই শোভন, শোভন, চিৎকার শুনতে পেলাম। বলেছিলাম না এইবারের হোলিটা জমিয়ে দেব, গতবারের মতো বড় আয়োজন হবে। তন্ময়ের চোখে উত্তেজনার ঝিলিক। আমি চা খেতে খেতেই কাপটা উঁচু করে ওর দিকে তাকিয়ে বললাম, তুই আবার প্ল্যান শুরু করেছিস নাকি? মনে হচ্ছে এইবারও মহল্লা কাঁপাবি। হাসতে হাসতে বললাম, চা খাবি? হ্যাঁ দে, চা আবার সবসময় চলে। তন্ময় আমার কাছে এসে বসলো। বাইক নিয়ে এই রাস্তা দিয়েই যাতায়াত করছিল। তুই হঠাৎ এই রাস্তায়? আর বলিস না, ব্যবসার জন্য এদিক ওদিক ছুটতেই হয়। বাড়ি ছিলাম না, গতকাল রাতে ফিরেছি। কোথায় গিয়েছিলি? হ্যাঁ দুর্গাপুর গিয়েছিলাম। কি জন্য? আরে কাজে। তা দুর্গাপুর তো এখান থেকে এইটুকু, তাও রাতে ফিরতে পারলি না? আর বুঝিস না, এদিক ওদিক গেলে আমার আবার তন্ময়ের আবার জায়গা বেছে
মেয়ে মানুষদেরকে পটানো স্বভাব। এটা ওর নেশা বলা যায়। শুধু পটায় কিন্তু, আর কিছু করে না। দে এক কাপ চাই দে, খেয়ে নি। কাকা এক কাপ। হ্যাঁ হ্যাঁ দেব। তোমার তো আবার র চা সহ্য হয় না, কড়া পাকের দুধ চা তো। এই তো কাকা আমায় ভোলেনি। তারপরে চায়ের কাপটা হাতে নিয়ে তন্ময় বলল, একদম ঠিক ধরেছিস, এইবার শুধু মহল্লা না, পুরো এলাকা কাঁপিয়ে দেব। রং, আবির, পানীয় সব কিছুর আয়োজন করব। আর থাকবে বলিউডের গান। তবে মজাটা কোথায় জানিস? কোথায়? আমার চোখ বড় বড় হয়ে গেল তন্ময়ের ওই মজা দেবার কথাটা শুনতেই। খোলামেলা পার্টি হবে মাঠে, মেয়েরাও আসবে। ভাবতো, পানীয় আর রঙের মেলবন্ধনে নাচানাচি হবে রাত ভোর। আমি একটু কুণ্ঠিত হয়ে বললাম, তবে কি এবার আবারও? আরে ধুর, তন্ময় হেসে বলল, ওই ব্যাপারটা ভুলে যা। এইবার সবাই নিয়ন্ত্রণেই থাকবে। মদ্যপান থাকবে, তবে সীমার মধ্যে। আর যেটা সব থেকে মজা, ওটা হলো মেয়েরা আসছে, বুঝলি? আমার চেনা জানা সবাইকে আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি। তাছাড়া আমার গ্রুপের সদস্য সংখ্যাই তো 1 লাখ, তুই তো জানিস। আমি লজ্জায় মুখটা নামিয়ে নিলাম। তুই খাওয়া শুরু করলি? আমার কিন্তু ওসব ভাবতে গিয়েই ভয় লাগে। আরে ধুর, কি সব ছোটবেলার স্মৃতি আঁকড়ে ধরে বসে আছিস? তোরা তো রঙে ভয় কেন বলতো ভাই? হ্যাঁ? তন্ময় আমার পিঠে চাপড় মেরে কথাটা বলল। আমি বললাম, জানি না, আমার আমার কেমন যেন রঙিন কিছু দেখলেই বুকের ভেতরটা কাঁপে। আমার ভাই ওই বইয়ের পাতার সাদা পাতা আর কালো অক্ষরের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জগৎটাই শ্রেয়। আরে ধুর, কি যে বলিস! হ্যাঁ আমি চলি, বুঝলি? হোলি তো সামনেই চলে এলো। আমার আবার সব কিছু আয়োজন করতে হবে, বুঝতেই তো পারছিস। সবই আমার ঘাড়ে। তুই ভাব, দেখ, এই সুযোগ কেউ হাতছাড়া করে? হ্যাঁ, রং মাখাবি, একটু ছোঁয়া তো লাগবেই, তাই না? আমি চুপ করে থাকলাম। হোলির আয়োজনের কথা নিয়ে তন্ময়ের মনটা উজ্জীবিত হয়ে উঠেছে, কিন্তু আমার মনটা সত্যি আতঙ্কে ভরা। আর মাত্র কয়েকটা দিন বাকি। লক্ষ্য করলাম ওই মেয়েটি বংশী, সেও এতক্ষণ এখানেই বসেছিল। তন্ময় বলল, আমি চলি, বুঝলি? তন্ময় উঠে যেতেই মেয়েটিও উঠে গেল। হাতে তার অনেকগুলো নোংরা কাপ রয়েছে, ওগুলোকেই ডাস্টবিনে ফেলে আবার হয়তো জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করবে। কাকা আমি উঠি, বেলা অনেক হলো। আচ্ছা এসো কাকা, ওই দামটা লিখে রাখো। আরে ঠিক আছে। আমি উঠে গেলাম, হাত পা ভালো করে ঝাড়লাম। এখন যাই, বাড়ি গিয়ে আবার বই নিয়ে পড়তে বসি। এই যে তন্ময় আমার থেকে অনেক কম পড়াশোনা করেছে। মাধ্যমিক দেবার পরপরই প্রেমে পড়ল একটা সাঁওতাল মেয়ের। তারপর সেই মেয়েটিকে পালিয়ে বিয়েও করে ফেলল 17 বছর বয়সে। মেয়েটির বাড়ি থেকে রীতিমতো হুমকি দেওয়া হলো, মেয়ের 18 হয়নি, বিয়ে করেছে কেন? বাড়ির লোকেরা এসে জোর জবরদস্তি মেয়েটিকে নিয়ে চলে গেল। তন্ময়েরও বোয়া 12 হয়ে গেল। মেয়েটিকে নিয়ে গিয়ে তারা নাকি অন্যত্র ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে। তন্ময়ের মনে বসন্তের ফুল ফুটেও আবার ঝরে পড়ে গেল। এরপরে তন্ময়ের বাবা ওকে আর পড়াশোনা করালো না, বলল, তুই ব্যবসা ধর। তন্ময়ের বাবারও একই ব্যবসা। অল্প বয়সে ছেলেটা ব্যবসায় বিস্তর উন্নতি করতে পেরেছে। মেয়ে মানুষ পুরুষের কাছে সবসময় লক্ষ্মী স্ত্রীরূপেই আসে। নাহলে তন্ময়ের জীবনে সাঁওতাল মেয়েটি এলো, চলেও গেল, কিন্তু তন্ময়কে উন্নতির পথ দেখিয়ে দিয়ে গেল। হয়তো তন্ময় আমার জায়গায় থাকলে পড়াশোনা করত, কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করে বদনাম হয়ে কাজে ঢুকে গিয়েছে। আমার জীবনে অমন লক্ষ্মী আসেনি, তাই এখনো এই 34 বছর বয়সে আমার কপালে কাজও জোটেনি। কি ব্যাপার, সারাদিন ভবের পাঁঠা হয়ে ঘুরে বেড়ালে হবে? ঘরে পা দিতেই বাবার হুঙ্কার। আজকাল এসব আর খুব একটা পাত্তা দিই না। আমি চলে যাচ্ছি দেখে বাবা চশমার ফাঁক দিয়ে বড় বড় চোখ বার করে মাকে উদ্দেশ্য করে বললেন, দেখো তো সৌদামিনী, তোমার ছেলেকে দেখো, বাপের কথার পাত্তা পর্যন্ত দিচ্ছে না। তা বলি, কাজকর্মের খবর কি? তোমার কাজকর্ম ঠিক আছে তো? আজকে পাল্টা কথাটা বাবাকে বলেই ফেললাম। লকডাউনের পর থেকে বাবা বাড়িতে বসা, মা সায়া সেলাইয়ের কাজ করে।
আর সেই সমস্ত পুরনো সায়াই রং করে কয়েকটা কর্মচারী বাড়িতে। সবটাই মায়ের জন্য। মায়ের ইনকামেই পুরো সংসারটা চলছে। আমি কথাটা বলতেই বাবা তার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা বেশ থতমত খেয়েছে। গলা খাঁকারি দিয়ে বললেন, সৌদামিনী, এই দরজাটা বন্ধ করে দাও, আমি আসি। বাবাকে অমন করে কেন বলতে গেলি? ঘরে ঢুকে সবে বিছানায় বসেছি, মা দরজা বন্ধ করে আমার ঘরে। আমি জানতাম মা আমার ঘরেই এসে হাজির হবে। মায়ের দিকে তাকালাম, তাকাতেই বুকের ভেতরটা খ্যাত করে উঠল। মায়ের মুখটাও আঁচল দিয়ে ঢাকা থাকে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি অমন করে মুখটা ঢেকেই ছোট্টবেলা থেকেই আমাকে ভাত খাওয়াতো। এরপরে আমি বড় হলাম, মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক হলো, কলেজ কমপ্লিট হলো, তাও মা আজও ওই আঁচলটা মুখের ওপর থেকে সরায় না। মা মা বল, কেন বলতে গেলি? মানুষটা এমনিই কত চিন্তায় থাকে, তোর জন্য কত ভাবে তুই জানিস? মা মা শোনো মা। মা ঘরে চলে গেল। আমি জানি আমার পরের কথাটা শোনার জন্য মা অপেক্ষা করবে না। পরের দিন সকাল থেকেই আমাদের পাশের মাঠেই তন্ময় আর অনেকগুলো বন্ধু বান্ধব মিলে হোলির প্রস্তুতি শুরু করছে। রং, আবির, জল ভর্তি বালতি সব কিছু এক এক করে সাজানো হচ্ছে। তন্ময় হালকা হাফ প্যান্ট আর সাদা টি শার্ট পরে। আমার বাড়ির ছাদ থেকেই সবটা স্পষ্ট দেখা যায়। কিরে, এত সিরিয়াস? একটু হাস নাকি? আমাকে দেখে তন্ময় হেসে বলে, গতকাল রাতে ঘুমটা খুব একটা পরিষ্কার হয়নি। কেমন যেন একটা কাটা কাটা স্বপ্ন আসছিল চোখের সামনে বারবার। ব্যাপারটা বুঝে উঠতে পারছিলাম না, আবার কাটিয়েও উঠতে পারছিলাম না। বছরের এই একটা দিন যেটায় আমি একটা বেটা ছেলে মানুষ হয়েও দরজা জানালা বন্ধ করে বসে থাকি। রঙে আমার বড্ড ভয়, বড্ড ভয়। খিরে, তুই এত সকালে ছাদে? মাকে দেখলাম, আর আমাকে দেখার সঙ্গে সঙ্গেই মা ঘোমটাটা টেনে নিল। মা, তুমি আমায় দেখে মুখটা কেন ঢাকো বলো তো? ও মা, মা। ঠিক তখনই আমাকে তন্ময় ডাক দিয়েছিল। আরে কিছু না, এমনি ওই পুরনো কিছু কথা মনে পড়ে গেল তাই। হেসে তন্ময়কে উত্তর দিলাম, আরে দূর, সব ভুলে যা, এবার সব আনন্দ কর। শোন, সন্ধেবেলা সেরা মজাটা হবে। মেয়েরা কিন্তু আসবে, সব রূপবতীরা। তখন কিন্তু সামনে থেকে সরবি না, হ্যাঁ? আমার অস্বস্তি বোধ হয়। এই ছেলেটা কি বলে? হ্যাঁ, কিরে, তুই কিছু বলবি? আরে না না, কিচ্ছু বলবো না। আসলে অতিরিক্ত রঙে আমি নিজেকে হারিয়ে ফেলি তো, তাই একটু ভাবছিলাম। তো সব সময় সাহিত্যিক কথা, অতিরিক্ত বই পড়ে বিজ্ঞ হয়ে গেছিস কি না? এই চল চল, ওদিকে চল বলে অন্য বন্ধু বান্ধবের ঘাড়ে হাত দিয়ে কি সব টাঙানোর জন্য তাদেরকে সঙ্গে করে নিয়ে গেল। বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পেলাম সমস্ত মাঠ জুড়ে বিরাট বড় হোলির আয়োজন করা হয়েছে। সেখানে বাঁশের খুঁটি পোতা হয়েছে, ওপর থেকে শেল্টার দেওয়া হয়েছে, বালতি বালতি রং আসছে। মানুষ এত টাকা যে কেন খরচ করে? বরং এইসব টাকাতে এসব আমোদ প্রমোদ না করে গরিব দুঃখী মানুষগুলোকে তো একদিনের জন্য খাওয়াতে পারে, তবে তো অনেকটা পুণ্য অর্জন হয়। বাবু খেয়ে যা। দুপুরবেলা মায়ের ডাক শুনলাম। বাবাও এসে খেতে বসে পড়েছে। আমাকে খুব একটা ডাকাডাকি করেনি। আসলে আমার নিজের ব্যবহারেও আমি মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে পড়ি। কেন বাবাকে অমন করে বলতে গেলাম? আমি তো নিজেও জানি মানুষটা সংসারের জন্য কম খাটাখাটনি করে না। বাবা, গতকালকের ব্যবহারের জন্য আমি সত্যি। ঠিক আছে বাবা, ঠিক আছে। দুজন বেকার মানুষ তোমার মায়ের ঘাড়ে বসে খাচ্ছি, খারাপ তো লাগবেই বলো। খেয়ে নাও। তবে শোনো, তোমার মা বলছিলেন। মা, কি বলছো? আমি বলছিলাম তোর বাবাকে যে ওই তোর বন্ধুরা রং টং খেলতে আসছে, তুইও একটা দিনের জন্য বই খাতা গুছিয়ে রেখে একটু বাইরে বেরো না বাবা, একটু আমোদ প্রমোদ কর। জীবনের তো এইগুলোই খুশির দিন। আমাদের মতো বুড়ো হয়ে গেলে কি আর তখন রং খেলতে পারবি? মা, তুমি আমায় রং খেলতে বলছো? হ্যাঁ, আমি তো তোকে বরাবরই রং খেলতে বলি বাবা, কিন্তু তুই তো ভয়ে। মা মা তুমি তুমি ঘুমটা। মা আবার সরে গেল। বাবার খাওয়া হয়ে গিয়েছে,
বাবা উঠে হাত ধুতে চলে গিয়েছেন। দেখতে দেখতে চলে এলো হোলির দিন দুপুরবেলা। আমি বসে রয়েছি চুপচাপ ছাদে। জোরে গান বাজছে, আবিরের রঙে মিশে আছে অগণিত মানুষের উচ্ছ্বাস। আমার ভালো লাগছে না, কারণ আমার মুখে কোনো রকম আনন্দই নেই। কাকিমা, আসতে পারি? নীলাঞ্জনার কণ্ঠস্বর শুনতে পেলাম। তন্ময় কি ওকেও বাদ দেয়নি? হে একটা মাত্র মেয়ে, স্কুল মাস্টারে চাকরি পেয়েছে, থাকে গলির মোড়ের একদম শেষ মাথায়। আমি, তন্ময়, সুজিত সব একই সাথে পড়াশোনা করতাম। তখন এই মেয়েটি আমাদেরকে নোটসপত্র দিত। আমাকে যে একটু বেশি গুরুত্ব দিত, এইটা প্রথম আমাকে সুজিত জানিয়েছিল। তারপর থেকে আমি ওর চোখে মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করেছি, কথার মধ্যে এতটুকু ভুল নেই। কিরে, মুখ গোমরা করে বসে থাকলে হবে? রং মাখবি না? নীল শাড়ি পরে এসেছে আজকে নীলাঞ্জনা, দারুণ লাগছে দেখতে। গায়ে হালকা রং, তবে গালটাকে স্পর্শ করতে দেয়নি হয়তো কাউকে। আয়, তোকে একটু রং দিয়ে দিই। দেখ নীলু, আমি রং খেলতে ভালোবাসি না, তবুও আমার জন্যে, আজকের জন্য প্লিজ। কেন আজকের জন্য কেন? সামনে আমার বিয়ে ঠিক হয়েছে, এই তো বৈশাখে। তোদেরকে নিমন্ত্রণ কার্ড পাঠাবো, আসিস কিন্তু। তুই, সুজিত, তন্ময়, এরা আমার সব থেকে কাছের বন্ধু। তাই ভাবলাম। তোর বিয়ে? হ্যাঁ, কি করব বল, জীবনের কতগুলো বসন্ত তোর জন্য অপেক্ষা করে থেকেছি, তুই তো পাত্তাই দিসনি আমাকে। চিন্তা কর, এদিকে সুজিত, তন্ময় এরা একটা বার আমার মুখ থেকে কথা শোনার জন্য বসে থাকতো হন্যে হয়ে পড়ার ব্যাচে। মনে পড়ে তোর? আর তুই যেই পড়া হয়ে যেত অমনি সাইকেল নিয়ে কেটে উঠতি। কত কষ্টে ম্যাডামের কাছ থেকে বলে কই তোর ফোন নাম্বারটা জোগাড় করে তোর সঙ্গে লাইন মারতে গিয়েছিলাম, আর তুই পাত্তাই দিলি না। দেখতে পেলাম নীলাঞ্জনার চোখের কোণায় একটু জল। এই জলটা অনেকটা অভিমানের। আমি ওর কাছে এগিয়ে যেতেই, দে, কি রং দিবি দে। ওর হাতে একটা থালা ভর্তি আবির, আমার গালে সেই আবিরটা লাগিয়ে দিল। আমি বললাম, খুশি তো? তোর বিবাহিত জীবন খুব ভালো হোক। বিয়েতে যেতে পারবো কিনা জানি না, তবে উইশটা এখনই করে দিলাম। বিয়েতে যাবি না? ও জানি না রে, আসলে পড়াশোনার খুব চাপ, তার উপরে চাকরির পরীক্ষা দিচ্ছি। আমাকে রং লাগাবি না? হ্যাঁ, দাঁড়া। আমি হাত দিয়ে ওই আবিরের থালা থেকে রং নিয়ে লাগাতে গেছি, এমন সময় নীলাঞ্জনা আমার চুলের মুঠি ধরে মুখটাকে আগিয়ে আমার গালের থেকে রং নিজের গালে মেখে নিল। বলল, যাক, এই ছুতোয় তোকে একটু ছুঁয়ে তো দিলাম। তখন ওর চোখের জলটা আবিরের থালায় এসে পড়ে রংটাকে যেন নষ্ট করে দিচ্ছে। জোরে গানের স্পিকারটা বেজে উঠল, ফাঁটা বাঁশের মতো শব্দ। উফ, বিরক্তিকর অবস্থা, তাই না? হ্যাঁ, তাই তো। কিরে বাবু, শরবতটা নিয়ে যা, বান্ধবী এসেছে, ওকে খেতে দে। নীলু, তুই দাঁড়া, আমি শরবতের গ্লাসটা নিয়ে আসি। বলছি শোন শোভন, তুই আমাকে কিছু বলতে চাস না বল? আমি আর কি বলবো বল, একটা বেকার ছেলে, সে আবার। তবে বাদবাকি কথাটা আমার আর বলা হলো না। বুঝতে পারছিলাম নীলাঞ্জনার মনের ভেতরটা চঞ্চল হয়ে আছে। উন্মুক্ত ছাদে দাঁড়িয়েই ও আমাকে এমনভাবে টান মারলো যে নিজেকে সামলাতে না পেরে ওর ওপরে পড়েই গেলাম। আবিরের থালাটা ছিটকে পড়লো আমাদের থেকে বেশ কয়েক হাত দূরে। নীলাঞ্জনা আমার ঠিক নিচে, আমি ওর উপরে। খোলা ছাদ, সবাই দেখতে পাচ্ছে। লজ্জায় আমার যেন মাথা কাটা যাবার মতো অবস্থা। নীলাঞ্জনা আমাকে টেনে জোর করে আমার ঠোঁটে একটা চুম্বন করতেই আমার মাথা গরম হয়ে গেল। উঠে দাঁড়িয়ে সপাটে ওর গালে একটা চড় মেরে বললাম, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোকে এত বড় আসমানটা কে দিয়েছে? নীলাঞ্জনা আমার মুখের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের জল ফেলে শুধু কান্না করলো। বলল, তুই যে কেন এমন করিস আমি জানি না। তোর কিসের এত ভয়? রঙে ভয় কাটাতে হয় শোভন, না হলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে। একদিন পস্তাবি, তুই খুব পস্তাবি। কাঁদতে কাঁদতে নীলাঞ্জনা বেরিয়ে যেতেই, এ কি নীলাঞ্জনা, বাড়ি চলে যাচ্ছ কেন মা? কি রে শোভন, তুই আবার কি করেছিস ওকে? আমি বলতে পারলাম না আমি কি করেছি। আমি করতেও চাইনি জিনিসটা। নিজের হাতটাকে
ছাদের দেয়ালের ওপরে কার্নিশের কাছে বারবার ঘুষি মারতে থাকলাম। হাত থেকে যতক্ষণ না রক্তের রং বেরোয় ততক্ষণ শান্তি নেই। ওদিকে জোরে স্পিকার বাজছে। দুপুর গড়িয়ে তখন বিকেল। নীলাঞ্জনাকে ফোন করার সাহস হয়নি আমার। দুপুরবেলা খাওয়াটা পর্যন্ত ঠিকঠাক হয়নি। তবে সত্যি নীলাঞ্জনাকে ভুলতে পারছিলাম না। বললাম, মা, এদের সাউন্ড কি বন্ধ হবে না? কি জানি, একটা দিন ছেলেপেলে একটু আনন্দ করবে না? আনন্দ নাকি আনন্দ নামে বাদরামি হচ্ছে, আমি পড়তে পারছি না। হঠাৎ কি মনে করতেই নিজের বেডরুমের জানলার কাছটায় গিয়ে দাঁড়ালাম। এই জানালা থেকে মাঠটা স্পষ্ট দেখতে পারা যায়। এই দিকটায় ওরা ওপর দিয়ে ঘিরেছে, চারপাশে ঘেরা নেই। সেখানে যেন নগর কীর্তন করতে বেরিয়েছে সব ছেলে মেয়েরা। বাইকে করে সমানে জোড়ায় জোড়ায় এসেই যাচ্ছে আর রং খেলেই যাচ্ছে। বাবা, এদের কি বাবা মা নেই, কাণ্ডজ্ঞান নেই? সারাদিন ধরে মানুষেরা হোলি খেলে কি করে? এত রঙে এদের অ্যালার্জি হয় না? অথবা শ্বাসকষ্ট হয় না? বা খিদে পায় না? ভাবতেই আমার চোখটা কেমন যেন আটকে গেল। মুখের সামনে ঘোমটা দেওয়া, পরনে একটা দূরে কাটা শাড়ি, হাতে কাঁচের চুড়ি। ওটা ওটা ওই 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 মেয়েটা না? বংশী না? বংশী এখানে? বংশী হাত উঁচু করে বারবার কাকে যেন রং লাগাতে বারণ করছে। কিন্তু তন্ময়, সুজিত, বিক্রম এরা সবাই বিভৎস ভূত হয়ে বংশীর দিকেই এগোচ্ছে। ওরা বংশীর আঁচল ধরে টানছে, ওকে বারবার রং মাখানোর জন্য উত্তপ্ত করছে, কিন্তু বংশী দৌড়চ্ছে। চলি কে পিছে ক্যা হ্যায়, চলি কে পিছে। আরে পরের লাইনটা যেন কি? আরে ওই তো, চুনরি কে নিচে ক্যা হ্যায়, চুনরি কে নিচে। ভয় পাচ্ছ কেন? আর একটু রঙই তো লাগাবো নাকি? কাঁদে না, কাঁদে না। অতিরিক্ত স্পিকারের আওয়াজে হয়তো বংশীর চিৎকার ঢাকা পড়ে গিয়েছে। আমি জানলা দিয়েই বললাম, কি করছিস? কেউ শুনতে পেল না। এইবার আমার রাগ হয়ে গেল। স্নান করেছি কিছুক্ষণ আগেই, তবুও আজকে দেখাচ্ছি মজা, জোর করে রং লাগানো। দরজা খুলে যখন দোতলা দিয়ে নামছি, দেখলাম বাবা মা দুইজনই আমার পায়ের শব্দে ঘরের বাইরে বেরিয়ে এলেন। আজ অনেকদিন পরে আঁচল মুখে ঢাকা ছাড়া মাকে দেখলাম। দেখেই মাথার ভেতরটা ঝন করে উঠলো আমার। কোথায় যাচ্ছিস? আসছি। গ্রিলের দরজাটা খুলে বেরিয়ে পড়লাম। হাতে নিয়েছিলাম দরজায় লাগানো মোটা খিলটা। এটা নাকি শাল কাঠের তৈরি, আমার ঠাকুরদার আমলের খিল। এই ঘরে আমার ঠাকুরদার ফুলসজ্জা হয়েছিল, সেই ঘরেই বাবা মা থাকে। পরবর্তীকালে ওই ঘরের চারপাশে কলম তুলেই দোতলা ঘর করা হয়েছে। আমি একাই, এই ঘরই আমার যথেষ্ট। শুধু এখন একটা চাকরি বাকরি পেলেই 16 কলা পূর্ণ হয়ে যায়। হাতে যখন ওই মোটা খিলটা নিয়ে মাঠের দিকে এগোচ্ছি, তখন দেখলাম জোড়ায় জোড়ায় ছেলে মেয়েরা আমার গায়ে এতটুকু রং না থাকতে দেখে ছুটে আসছে মাখাতে। কিন্তু হাতের ওই লাঠিটা দেখে 10 ক্রোশ দূরে সরে যাচ্ছে। আমি ঠিক পৌঁছে গেলাম আমার জানালার কাছে, যেখানে ওই প্যান্ডেলটা হয়েছে এবং যেখানে আমি একটু আগে বংশীকে দেখেছি। হ্যাঁ, গিয়ে দেখলাম ওরা বংশীকে মাটির মধ্যে ফেলে বংশীর সমস্ত গায়ে রং মাখাচ্ছে। তন্ময়ের হাত তো বংশীর ব্লাউজের ভেতর ঢুকে গিয়েছে, আর সুজিত বংশীর হাঁটুর কাছে হাত বোলাচ্ছে। ওর মুখে মাথায় আঁচল সরিয়ে ওকে পুরো কালো পেতনিতে পরিণত করেছে। মাথা গরম হয়ে গেল। বংশী যে কান্না করছে এইটা আমি ভালোই বুঝতে পারলাম। আমার হাতের লাঠিটা দিয়ে সজোরে একটা আঘাত করলাম তন্ময়ের ঠিক পিছন বরাবর। কি করছিস কি? হ্যাঁ, ও উত্তপ্ত করছিস কেন? বংশী, বংশী উঠে এসো, উঠে এসো বংশী। বুঝতে পারলাম এত জোর স্পিকারের শব্দে বংশীর চিৎকার কেউ শুনতে পায়নি। বংশী ফুপাতে ফুপাতে কাঁদতে থাকলো, আমার কাছে উঠে এলো। আমি এই প্রথম কালো পানা বংশীকে দেখলাম। মুখটা সম্পূর্ণ কালো করে দিয়েছে এরা রং লাগিয়ে। মাথার চুলগুলো সম্পূর্ণ ছাড়া, যেটা নিতম্ব পর্যন্ত বিস্তৃত। পরনের হলুদ ডুরে কাটা শাড়ি কালো রঙে পরিণত হয়েছে। বুকের খাঁজে টপ টপ করে লাল রং দেখা যাচ্ছে। নাভিটা পর্যন্ত রং করে দিয়েছে।
ঠোঁটের ভেতরে, মুখের ভেতরেও লাল আর কালো রঙের মিশ্রণ। বংশীর চোখে টপ টপ করে জল। শুধুমাত্র সাদা চোখ আর সাদা দাঁতেই ওর মুখটা স্পষ্ট বোঝা যায়। আমি ওকে এক হ্যাঁচকা টান মেরে আমার পেছন দিকে দাঁড় করিয়ে বললাম, এগুলো কি করছিস তোরা? কি করছিস? দেখ দেখ শোভন, তোর খেলা করতে ভালো লাগে না মানছি, তাই বলে তুই তন্ময়কে মারবি? সুজিত কথাটা বলল। অন্যদিকে বিক্রম বলল, এই গান অফ কর তো। বিক্রম বরাবরই রাগ চটা ছেলে, পাড়ার নেতা হাতাদের ছেলে তো, তাই এদের মুখে খুব একটা আমি লাগতে পছন্দ করি না। তবে ছেলেটা শুনেছি মেয়েদেরকে নাকি যথেষ্ট সম্মান করে, তার নমুনা তো চোখের সামনেই দেখতে পেলাম। কিরে, নিজেকে বড্ড দাদা ভাবছিস তাই না? আমার গায়ে হাত দিয়ে বিক্রম বলে। রীতিমতো তিনটে ভূত হয়েছে রং মেখে। এই গায়ে হাত দিবি না। আমি উত্তেজনার সহিতই বললাম, কেন? কি ছিড়বি তুই আমার? দেখবি দেখবি কি ছিড়ি। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আমার হাতের লাঠিটা নিয়ে সজোরে মারলাম বিক্রমের বাঁ পায়ের ওপরে। একটা বাড়িতেই বিক্রম ছিটকে পড়ল। সুজিত বলল, তোর মাথা গরম হয়ে গেছে, তুই বাড়ি যা, মারপিট করিস না, দেখ পুলিশ কেস হয়ে যাবে। তন্ময় ততক্ষণে উঠে আমাকে ধরে বলছে, দেখ ভাই, আমরা রং খেলতে গিয়েছি, ওকে রং মাখাতে গেছি, জোর করে রং মাখাবি না, কাউকে জোর করে রং মাখাবি না, এটা কোনো খেলা না, এটা অত্যাচার। এইভাবে এদেরকে ডেকে এনে জোর করে রং মাখানো, এটা কোনো খেলা? খেলা? আমার কথায় সেখানে উপস্থিত সকলেই কেমন যেন স্তম্ভিত। বংশীর দিকে তাকিয়ে দেখলাম ঠকঠক করে মেয়েটা কাঁপছে। ওর হাতটা ধরে নিয়ে আমার বাড়ির দিকে যাত্রা করলাম। হাতে আমার লাঠিটা তখনও ধরা। আচমকা বিক্রম উঠে আমাকে মারতে গিয়েছিল বোধহয়, কিন্তু তন্ময় বলল, ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে যেতে দে। তোরা ওকে ছেড়ে দিলি? ওরা আমায় মারলো। আরে আমরা তো মেয়েটাকে শুধু রঙই মাখাতে। ছাড়, আমরা ওকে রং না মাখালেও তো পারতাম, শুধু শুধু কেন মেয়েটাকে ওরকম করলাম বল, ছেড়ে দে। দেখলাম তন্ময় ব্যাপারটাকে সামলে নিল। বংশীর হাত ধরে ওকে নিয়ে গেলাম পচা কাকুর চায়ের দোকানের কাছে। কাকা, কাকা! পচা কাকা ভেতর থেকে বেরিয়ে এলো। এ কি রে বলে বুক চাপড়াতে থাকলো। কাকিমা ভেতর থেকে বেরিয়ে এলেন, মেয়েটিকে নিয়ে গেলেন। বুঝতে পারলাম ওকে জল দিয়ে স্নান করাচ্ছেন, আর বলছেন, তোর কোনো ক্ষতি করেনি তো কেউ মাই? বল, কোনো ক্ষতি করেনি তো? মেয়েটি কাঁদছে আর বলছে, হে আদমি আমায় বাঁচিয়েছে মাই, না হলে ওরা আমায়। বলে মেয়েটি সে কি কান্না। আমি পচাদার চায়ের দোকানের সামনে যে বেঞ্চ থাকে তাতেই বসে পড়লাম। পচাকা আমার কাছে এসে বলল, অনেক ধন্যবাদ তোমায়, তুই না থাকলে মেয়েটা হয়তো। জানো কাকা, তখন আমার বয়স 5-6 হবে। মা তখনও আমায় খাইয়ে দেয়। স্কুলে ভর্তি হয়েছি হয়তো, নার্সারি বা কেজিতে হয়তো পড়ি। আসলে সেই স্মৃতিটা অস্পষ্টভাবে চোখের সামনে যখন ভেসে ওঠে, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। কি হয়েছিল জিজ্ঞেস করে পচা কাকা। মা আমাকে দুপুরবেলা খাইয়ে টাইয়ে কলপারে হয়তো জামা কাপড় কাচাকুচি করতে বসেছিল। এই যে আমাদের এখন দোতলা বাড়ি, তখন এটা ছিল না কাকা, তুমি হয়তো দেখেছো। হ্যাঁ, আমি দেখেছি। তখন আমাদের ওই একটা ঘরই ছিল, ওই এক ঘরেই ঠাকুর থাকতো, আমার বাবা মা থাকতো আর আমি থাকতাম। বারান্দার সামনে সিঁড়ি ছিল, আর পাশে আর একটা ছোট্ট ঘর, ওই ঘরে ঠাকুমা ঘুমোতেন। বাড়ি থেকে বেরিয়ে 10 হাত দূরে ছিল বেড়ার দরমা আর টালির ছাউনি ঘেরা মাটির রান্নাঘর। আর ওই যে বেঁকে ওঠা নারকেল গাছটা, যেটা উঠোনের পাড়ে কেটে দেওয়া হয়েছে দোতলা ঘর করার জন্য, ওই নারকেল গাছের পাড়ে টিউবওয়েলটা ছিল। পায়খানা বাথরুমটা যেখানে সেখানেই আছে, শুধু কদম তুলে উঁচু করে ঘিরে দেওয়া হয়েছে। আমাকে খাইয়ে মা বারান্দায় বসিয়ে রেখেছিল খেলনা দিয়ে। আমি খেলছিলাম। ছোটবেলা থেকেই আমার মা আমাকে বড্ড বেশি একা মানুষ করেছে। বাবা তখন চাকরিতে যেত, ঠাকুমাও তো বয়স্ক মানুষ। আমি রং টং খেলা থেকে বরাবরই দূরেই থাকতাম। মা ভয় পেত, আসলে মায়ের প্রথম 3টে সন্তান ছিল না তো, আমি হয়েছি। আমাকে আগলে রাখতো মা ভয়ে ভয়ে সব সময়। মা জামা কাপড় কাচার জন্য বাথরুমে ঢুকেছে। আমাদের বাথরুমের দরজা ছিল ঠিকই, কিন্তু ওপরটা ছিল ফাঁকা। আচমকাই বাথরুমের ভিতর থেকে মায়ের চিৎকারের শব্দ শুনতে পেলাম। সেই কি চিৎকার!
ঠাকুমা ঘর থেকে ছুটে এলেন। পাড়া প্রতিবেশী সকলেই তখন রং মেখে ভূত, কারণ তখন দুপুর 1টা কি 1:30 বাজে। দরজা খুলে মা যখন বাইরে এলো, মায়ের ওই মুখ দেখে আমি ভয়ে চিৎকার করে উঠেছিলাম। কাকা, কেন? ওরা আমার মাকে জোর করে রং মাখিয়েছিল কাকা। আমার মায়ের সমস্ত মুখে, বুকে, পেটে। তারপর জানো কাকা, আমার তখনও বুকের দুধ খাবার নেশা ছিল। আমি রাত্রেবেলা মায়ের দুধ খেতে খেতে ঘুমোতাম। ওই সময় মাকে ওই কালো অবস্থায় দেখে আমি মায়ের কাছে যেতে ভয় পেতে শুরু করি। মা আমার কাছে এসেছিল। মায়ের শুধু সাদা দাঁত আর চোখটাই স্পষ্ট বোঝা যাচ্ছিল, বাকি শরীরটা পুরো কালো। মা স্নান করলো, প্রচুর জল দিয়ে স্নান করলো, শ্যাম্পু দিল, সাবান দিল, তা ওই রং যেন কিছুতেই মোছে না। রাতে যখন মা আমাকে দুধ দিল খাবার জন্য, আমি সেই স্তন মুখে নিয়ে ভয়ে ভয়ে চিৎকার করে উঠেছিলাম। কেন? কারণ এটা আমার চোখে দেখা সেই শিশুবেলার চিরপরিচিত আমার খাবার নয়। এটা তো নখের হাঁচড়ে দগ্ধ বিদগ্ধ হওয়া। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে কাকা। এখনো দেখো আমার গোটা শরীরে ভয়ে কাঁটা দিয়েছে। দেখো। কাকা আমার গায়ে হাত দিয়ে বললেন, এই জন্যই তুমি রঙে ভয় পাও? হ্যাঁ কাকা, বিস্তর, দারুণ ভয় পাই আমি। আমার নাকি খুব জ্বর হয়েছিল। জ্বরের ঘোরে আমি খুব ভুলভাল বকতাম। আমাকে গণেশ ওঝাকে দিয়ে ঝাড়াতে হয়েছিল পরপর 3 দিন, এমনকি জল পোড়া অবধি খাওয়াতে হয়েছে। তারপর থেকে মা ঠিক করলো মা মুখে কাপড় দিয়ে আমার সামনে আসবে। মা ওই রকমই আসতো, এখনো মা ওই রকমই আসে। কারণ মায়ের ওই কাপড়ের আড়ালে মুখটা দেখলে আমার বুকের ভেতরটা যে এখনো মোচড় দিয়ে ওঠে। কথা বলতে বলতে আমার চোখে জল চলে এসেছিল। ছোটবেলায় সেই বিভৎস স্মৃতিটা মনে পড়ে গিয়েছিল আবার। জানো কাকা, মাকে জিজ্ঞেস করেছিলাম, মা ওরা তোমায় কেন রং দিয়েছিল? ওরা তো আমার কাকু হয় মা, ওরা কেন রং দিয়েছিল? মা কাঁদতে কাঁদতে বলেছিল, হোলি খেলা তো নয়, জোর জবরদস্তি করা। বড় হয়ে কখনো কারো ইচ্ছের বিরুদ্ধে কাউকে রং লাগাবি না বাবা, আমায় কথা দে। শোভন দাদা। হঠাৎ পেছন ঘুরে তাকালাম। বংশীকে স্নান করিয়ে নিয়ে এসেছে কাকিমা। অনেক ধন্যবাদ। এই জায়গা আমার চেনা নয়, আর তুমিও হয়তো আমায় চেনো না, তাও দেখলাম বংশীকে। ফর্সা টুকটুকে মেয়েটা, চোখের মনি দুটো গভীর কালো, ঠোঁটের ওপরে একটা তিল আছে, পান পাতার মতো মুখ, মাথার বিরাট বড় বড় চুলে এখন গামছা বাঁধা খোপা করে, পরনে হালকা রঙের শাড়ি পরেছে। গলার কাছে, হাতের কাছে, এমনকি ওর নাভির কাছেও এখনো রং লেগে। আমার ভয় হচ্ছে সেই বুকের কাছেও রং নেই তো। মুখটা পরিষ্কার হলেও রং খেলার ছাপ শরীরে স্পষ্ট। মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আমাকে ধন্যবাদ দিল, আর কাকা বলল, প্রণাম কর, দেখ সবাই সমান না, দেখেছিস? ও তোকে বাঁচিয়েছে, প্রণাম কর। থাক, আর প্রণাম করতে হবে না। আমিও ওকে কথাটা বলে ওর হাতের ওপর হাত রেখে বললাম, একটু সাবধানে দেখে শুনে চলাফেরা করবে, হ্যাঁ? প্রয়োজনে আজকের দিনে বাইরে বেরোবে না। তাই বলে ওরা জোর করবে আমাকে? এই প্রশ্নের উত্তর আমি আর দিতে পারলাম না। আমি বললাম, বেলা হয়ে গিয়েছে, বাবা মা আমার জন্য না খেয়ে হয়তো বসে আছে, তুমিও খাওয়া দাওয়া করে নাও বংশী। মেয়েটি ঘাড় নেড়ে হ্যাঁ বলল। ততক্ষণে অনেকেরই খেলা বন্ধ। আমি বাড়ি পৌঁছানোর সাথে সাথেই আবার পাড়ার মাঠের কাছে জোরে বক্স বেজে উঠল। এতক্ষণে সব বোধহয় দুপুরে খাওয়া দাওয়া করছিল। ওখানে চিকেন চাপ আর খাসির মাংসের বিরিয়ানিরও আয়োজন করা হয়েছে। মাকে বললাম, মা খেতে দাও। মা এলো আমার সামনে। আজকে মাকে ভালো করে দেখলাম। মায়ের গায়ে মুখে কোথাও রং লেগে নেই। বড় হয়েছি তো, তাই মায়ের স্তনের উপরে আর অধিকার নেই আমার। মাও বৃদ্ধ হয়েছে। যেই সাদা তরল খেয়ে এতদিন ছোট থেকে বড় হয়েছি, সেই অধিকার ওই 5-6 বছর বয়স থেকেই হারিয়েছি। আর মায়ের কাছে যেতাম না, ভয় পেতাম।
এতদিনে হয়তো সেই রং পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু বংশীর তো। মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় নেই বাবা, কিচ্ছু হয়নি আমার, এই তো আমি ঠিক আছি। এইবার ভুলে যা, যাদের ওপর তোর রাগ ছিল, দুঃখ ছিল, তারা কেউ যে আর বেঁচে নেই রে বাবা। তোর সেই কাকারা অনেক বছর আগেই অ্যাক্সিডেন্টে পুরো পরিবার শুদ্ধ মারা গিয়েছে। আর একজন যে ছিল, সে এখন ক্যান্সারে পেশেন্ট। ক্ষমা করে দে বাবা, না হলে যে ওরা মুক্তি পাবে না। মাকে জড়িয়ে ধরলাম, চোখ ফেটে জল বেরিয়ে এলো। অনেক বছর পর মায়ের বুকে মুখ গুজে কাঁদলাম অনেকক্ষণ। মনে হলো আমি সে আবার 5-6 বছরের ছোট ছেলেটা হয়ে গিয়েছি। মায়ের বুকে মুখ গুজে ঠিক এভাবেই কান্না করেছিলাম ভয় পেয়ে। মায়ের গায়ের আবার সেই গন্ধটা পেলাম আমি এত বছর পর। মা বলল, খাইয়ে দেব? কত বছর তোকে খাইয়ে দিই না, দাও, খাইয়ে দাও। আজ অনেক বছর পর মা খাইয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর বাবা, মা আর আমি ছাদে এসে দাঁড়ালাম। তখনও খেলা চলছে। তন্ময় আর সুজিত তাদের সঙ্গে চোখাচোখি হলো ঠিকই, কিন্তু ওরা কেউ পাত্তা দিল না আমাকে, সরে গেল সামনে থেকে। মা হাতে করে আবির নিয়ে এসেছিল। বাবার গালে ঠেকিয়ে আমার গালে ঠেকিয়ে বলল, হ্যাপি হোলি। শোন, ভয় পাবি না, রং ভালোবাসার, রং আদরের ছোঁয়ার, জোর জবরদস্তি কিছুরই না। কলিং বেল বাজছে দরজার। এই অবেলায় আবার কে এলো? বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। 5:30-6টা মতো বাজে। দরজা খুলতেই শুনতে পেলাম, মাই, শোভনদা আছে? তুমি কে? আমি বংশী। বাহ, সুন্দর নাম তো। এসো, ভেতরে এসো। বাবা নেমে গিয়েছেন নিচে। যাওয়ার আগে বললেন, শোন, আগামীকাল থেকে একটা কাজ পেয়েছি, বুঝলি বাবা? বাবা তুমি তবু। না রে বাবা, তোর মায়ের এই একা খাটুনি আমার সহ্য হয় না। কাজটা শুধু মায়ের একার না, তোর আর আমার বাবাটা দুজনের। সত্যি বলছো বাবা? সুপারভাইজারের কাজ করবি তো? করবো না মানে? দৌড়াবে। কবে থেকে? আগামীকাল থেকেই। একেবারে সকাল সকাল তৈরি হয়ে নিবি, নৈহাটিতে, কাছেই তো আছে। বংশী পেছনে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার, তুমি এখন? ধন্যবাদ দিতে এলাম। বংশী হাতে করে নিয়ে এসেছে আবির। নীলাঞ্জনার সেই লাল আবির নয়, গোলাপি আবির। আমায় বলল, ভয় হচ্ছে রং খেলাতে, তাই ভাবলাম আমার ভয়টা যে কাটিয়েছে তাকে একটু রং দিয়ে আসি। তোমায় বলেনি পচা কাকা আমার যে রঙে ভয়? কিন্তু তুমি যে রং খেলেছ? আমার দিকে তাকিয়ে প্রশ্নটা করল বংশী। আমি আর না বলতে পারলাম না। ওর কাছে আগিয়ে হাঁটু মুড়ে বসে দুহাত ছড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম, রাঙিয়ে দিয়ে যাও, রাঙিয়ে দিয়ে যাও আমাকে, তোমার যেমন ভাবে ইচ্ছে। হেসে দিল বংশী। ওর মুক্ত ঝরা হাসি, খোলা চুল দেখে আমার সত্যিই মনে হলো, হ্যাঁ, রং প্রেমের, রং ভালোবাসার। আমার জীবনে এবার বোধহয় বসন্ত এসেছে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।